এটাকে কি বলে বৈষম্য ছাত্র আন্দোলন আছে, নাগরিক, এরা সবাই একসময় শিবির করত। এবং এই যে 6 মাসের যে অন্তর্বর্তীকালীন সরকারের পারফরমেন্স, সেটি কেমন দেখলেন এবং সেটি দ্বিতীয় অধ্যায়ের সূচনা আজকে যেটি হলো সেটিকে কি বার্তা দিচ্ছে, সেখান থেকে আমাদের কি বোঝার আছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের কথা শুনছেন দেশে বিদেশে সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। এই যে বিগত 6 মাস চলে গেল, প্রথম ইনিংস কথাটা আপনি বললেন, আমি যা ভেবেছিলাম বা যা আশা করেছিলাম যে একটা ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে যে নতুন দিন শুরু হলো, সেটা যেভাবে সামনের দিকে এগিয়ে যাবে, আমি অনেকটা আশাহত হয়েছে। আমার চিন্তার সঙ্গে আজকের বিগত 6 মাসের প্রেক্ষাপট এবং কর্মের অনেক ভিন্নতা আছে। তারপরেও আমি আশাবাদী মানুষ, আমি আশা করব ভালো কিছু হবে। কারণ যেদিন 5ই আগস্ট হলো, সেদিন আমি দেখলাম ছেলেদের মাথার মধ্যে স্বাধীনতার পতাকা, লাল সবুজের ছেলে মেয়ে সবার মাথার মধ্যে, তাদের পিছনে সামনে গান বাজছে, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল, তীরহারা এই দেওয়ের সাগর পাড়ি দেব রে। তাদের স্লোগান ছিল এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবে। গণতন্ত্র ছিল তাদের মূল ব্যাপার। আমি আরো ছিল তাদের দাবি, যদি আমি মনে করি এইগুলোতে আমি যেতে চাই না, কিন্তু পরবর্তী সময়ে দেখা গেল অনেকগুলো কথা বেরিয়ে আসলো, কথা না, তাদের কর্মকাণ্ডে আমরা বুঝতে পারলাম তারা দেশকে ভিন্ন দিকে নিতে চায়। প্রথম ভিন্নতাটাই হইল, তারা একদম প্রথম থেকে শুরু করলো যে 47 এবং 24 এই দুইটা হলো স্বাধীনতা বা মুক্তিযুদ্ধ। 71 সন মুক্তিযুদ্ধ না, এটা দুই ভাইয়ের একটা ঝগড়া। এই যে দুই ভাইয়ের ঝগড়া, ভুল বুঝাবুঝি, মুক্তিযুদ্ধকে তারা স্বীকার করতে, 71-এর মুক্তিযুদ্ধকে স্বীকার করলো না প্রথমে, একদম কয়েক মাস একেবারে বাদ পড়ে গেল, একবারে বাদ করে দিল। তারপরে আমাদের মতো কিছু হতবাগা দুর্বাগারা যারা মুক্তিযুদ্ধ করে এখনো বেঁচে আছে, যারা একদিন মায়ের বাহুবন্ধনকে উপেক্ষা করে, মায়ের চোখের জলকে উপেক্ষা করে, বাবার সবকিছুকে চিরতরে বিসর্জন দিয়ে মেঘালয়ের পাহাড়ে গিয়েছিলাম আমি, দিনের পর দিন মাসের পর মাস ট্রেনিং দিয়ে যুদ্ধ করেছিলাম, যার পাশ থেকে পড়ে গিয়েছিল, মরে গিয়েছিল, শহীদ হয়ে গিয়েছিল, আপন লোকটি লাফ মেরে পাক বাহিনীর গুলি খেয়ে 5 ফিট উপরে উঠে গিয়েছিল তার শরীরটা। পরেই একটা ঝাঁকি দিয়ে বলল, মাকে দেখো। মায়ের একমাত্র ছেলে, মা পাগল হয়ে মারা গেল। ওই যে মা পাগল হয়ে মারা যাওয়ার যে সাক্ষী আমাদের মতো হতবাগারা, আমরা তো মুক্তিযুদ্ধকে ভুলতে পারলাম না এবং জীবনে যতদিন আছি মুক্তিযুদ্ধকে ভুলতে পারবো না। কারণ আমি একজন মায়ের বিশ্বস্ত সন্তান, সঠিক সন্তান, আমাকে অন্য কেউ জন্ম দেয় না। এদেশের মানুষরা কি আসলে মুক্তিযুদ্ধকে ভুলতে পারবে বা ভুলতে চায়? পারা উচিত না। আমি যারা মায়ের সঠিক সন্তান, আমি কথাটা একবার বলি, মায়ের সঠিক সন্তান যারা, তারা মুক্তিযুদ্ধকে ভুলতে পারবে না। কারণ মুক্তিযুদ্ধ হলো আমার মায়ের নাম, বাংলাদেশ হলো আমার মায়ের সন্তানের নাম। মুক্তিযুদ্ধের পেট চিরেই বাংলাদেশ। তাই বাংলাদেশের উপদেষ্টা হব আর মুক্তিযুদ্ধকে মাকেও স্বীকার করব, তাদেরকে আমি কি বলবো? আমি বাংলা ভাষাটা আর বললাম না, আমি অনেক বাংলা ভাষা এই ভাষাটা আমি বললাম না, তবে তারা ভালো মানুষ নয়, তারা মায়ের সন্তান নয়। এটা শুরু হলো। পরে যখন দেখা গেল যে না, এটা একটু যেমন ঢেউটা ঠিক মতো লাগছে না, গিয়া ঢেউটা আটকা পড়ছে, তখন বলো না না, ওইটা একটা মুক্তিযুদ্ধ, 71-কেও আমরা অস্বীকার করি না, গলা টান দিয়া বললো। এখন আবার দেখলাম আজকের এক ছেলে, যে ছেলেটি আমি বলবো উনি নেতা এখন, তার নাম বোধহয় নাহিদ, সে বলল যে না না,
ওইসব রাজনীতি ইসলামিক ওই জামাত ইসলামের রাজনীতিগুলো এগুলো বস্তা পচা এগুলো না, আমরা মডার্ন পলিটিক্স করব এখন। আবার আজকে এটা ডানপন্থী না বামপন্থী না মধ্যপন্থী রাজনীতি তারা করতে ওই চায়। তো আগে বলছে ইসলামপন্থী রাজনীতি করবে, হিজবুত তাহরিরের রাজনীতি করবে, আইএস এর রাজনীতি করবে, আগে এইগুলা বলতো। তারা কোত্থেকে আইছে, কোথায় ট্রেনিং দিছে। আগে বলতো আমাদের আন্দোলনের ভ্যানগার্ডের নাম হলো ইসলামী ছাত্র শিবির। আমার বাবারা যদি এই কথাটা আগে বলতো, রে বাবারা তোমরা যদি বলতা, একজন লোকের সাপোর্টও দিতে পাইতা না। এটা হলো ফজলুর রহমান। তাহলে কি আপনারা কি তাহলে আসলে ভুল বুঝেছিলেন? বিষয়টা কি এরকম? সবটা ভুল বুঝেছিলাম বলবো না, কিন্তু তারা যে কথা বলে আমাদেরকে নিয়ে গিয়েছিল, এখন যা করছে এটাকে প্রতারণা বললে কম বলা হয়। একদিন কিন্তু প্রশ্ন উঠতে পারে যে ফ্যাসিস্ট খারাপ না মুনাফেক খারাপ, এই প্রশ্নটা কিন্তু উঠবে একদিন। তবে তারা যদি এখনো সঠিক পথে চলে, আমি বলি, আমি শুধু বিএনপির লোক হিসাবে না, আমি বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা হিসাবে নিঃসন্দেহে। এবং একজন সিনিয়র নাগরিক, আমি আমার বয়স ৭৭ বছর, সেই একজন সিনিয়র নাগরিক হিসাবে আমি সবাইকে নিয়ে পথ চলতে চাই। এই দেশের যারা আছে 18 কোটি মানুষ, যে যে আদর্শ বিশ্বাস করে, যদি সুস্পষ্টভাবে বলে আমি জামাত ইসলাম, আমি শরিয়া আইন কায়েম করতে চাই, আমি ইসলামী আন্দোলন, আমি হেফাজতে ইসলাম, আমরা আল্লাহর কোরআনী আইন কায়েম করতে চাই, আমার কোনো আপত্তি নাই যদি পাবলিক সমর্থন করে। আমাদের এই সন্তানেরা যারা নতুন দল করবে তারা সুস্পষ্টভাবে তাদের কর্মসূচি দিবে, কিন্তু মনে একরকম, মুখে আর এক রকম, মানুষকে বললাম আর এক রকম। এই যে মুনাফিকি, এই মুনাফিকিটা যাতে সন্তানেরা না করে, এটা কিন্তু একদিন ধরা পড়বে এবং দেশের জন্য সবচেয়ে ক্ষতিকর হবে। সেই কারণে আমি বলছি, এখন ইলেকশনের কথা বললেই, আজ আমাদের মহাসচিব যে বললেন, ইলেকশনের কথা বললেই নতুন মোহর বোতল গাল ফুলে থাকে, এটা ফোলা উচিত না। ইলেকশনটা আমরা দিয়ে নির্বাচন দেওয়া নিয়ে উচিত। আসলে বিশেষভাবে আলোচনা করতে চাই। আমি আপনার কাছ থেকে যদি একটু কমরেড রাজিকুজ্জামান রতন, আজকে আপনি জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে ছিলেন, সেখানে প্রায় 26টি দলের প্রায় 100 জন নেতার সেখানে উপস্থিতি থাকার কথা আমরা গণমাধ্যমের বরাতে জানতে পারছি। একটু জানতে চাই, এই যে দ্বিতীয় অধ্যায় শুরু হলো, শুরুটা আসলে কেমন হলো আপনার অভিজ্ঞতা জানতে চাই। আসলে 6টা কমিশন তারা সুপারিশ দিয়েছেন, সেগুলো তারা ওয়েবসাইটে দিয়েছেন। আজকের অনুষ্ঠানটা ছিল 6টা কমিশন যে সুপারিশ দিয়েছে সেই সুপারিশ সম্পর্কে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোকে তারা অবহিত করবেন এবং এই সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো যে মতামত দেবে তার ভিত্তিতে সরকার ভবিষ্যতের কর্মপন্থা ঠিক করবে। ফলে এটা ছিল 6 মাস পরের কাজ। এখন 6 মাসে কি অর্জন হয়েছে সেটা যেমন আমরা একটু বিবেচনা করেছি, আগামী মাসগুলোতে কি পেতে চাই সে কথাটাও আমরা বলেছি। মানে 6 মাসে কি অর্জন হয়েছে সেগুলো নাকি এই বৈঠকে আলোচনা ছিল? কিছুটা আলোচনা হয়েছে, যদিও এটা আলোচনার বিষয় ছিল না, কিন্তু যা ঘটেছে তাকে তো আর উপেক্ষা করা যায় না। যায় না। এই 6 মাসে আমাদের স্বপ্নগুলো কিন্তু তার ডানা মেলতে পারে নাই, বরঞ্চ কখনো কখনো স্বপ্নগুলো প্রশ্নবিদ্ধ হয়েছে, যেমন করে ফজলু ভাই বললেন। আমাদের আন্দোলনটার মধ্যে কি কোনো ভুল ছিল? আমরা কি একটা ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে লড়াই করাটা আমাদের ভুল ছিল? নাকি জনগণ বলবে যে যারা আন্দোলনের সামনে যারা এলেন তারা মানুষকে প্রতারণা করলেন? যেমন মানুষের কাছে দায়ের জায়গাটা তো নিশ্চিতভাবে মানুষ আছে। তো আন্দোলন এসেছিল যন্ত্রণা থেকে, বেদনা থেকে, বৈষম্যের বেদনা থেকে, দুর্নীতি দেখে, দ্রব্যমূল্য দেখে এবং দমন পীড়ন দেখে, সেখানে সে মুক্তি পেতে চেয়েছিল। ঠিক একই কথা কিন্তু আমাদেরকে বারবার শুনতে হয়েছে। এমনকি মুক্তিযুদ্ধের মতো এত বড় একটা ঘটনা, আমাদের 30 লক্ষ মানুষের জীবন, লক্ষ লক্ষ মা বোনের সম্ভ্রম, তাদের চোখের জলে ভেজা এই মাটিতে, এই মাটিতে দাঁড়িয়ে তো অনেকে বলেছে মুক্তিযুদ্ধ করে আমাদের কি লাভ হলো, এই কথা শুনতে হয়েছে না? ফলে এটা বারবার মানুষ সংগ্রাম করে, বারবার মানুষ সংগ্রামের পরে প্রতারিত হয়, কিন্তু তারপরে সংগ্রাম কি থেমে থাকে? আজকে এই দিনে এমন একজন মানুষ মৃত্যুবরণ করেছেন, তিনি একটা গান লিখেছিলেন, তিনি অনেক গান লিখেছেন, প্রতুল মুখোপাধ্যায়, যে আলু বেচো, পটল বেচো, বেচো বাকরখানি। বলছে সবই তুমি বেচতে পারো, কিন্তু তোমার চোখের মনি বিক্রি করো না, তোমার স্বপ্ন বিক্রি করো না, তোমার কলমটা বিক্রি করো না। মানুষ কিন্তু বারবার ওই চোখের মনির মধ্যে তার বেদনাটা দেখতে পায়, বুকের মধ্যে তার স্বপ্নটা পুষে রাখে, কলম দিয়ে তার মুক্তির কথা লেখে, এইগুলো যেন না বেচে। এই বেচে না বলেই সাধারণ মানুষ বারবার আন্দোলনে আসে। এত প্রতারণার পরেও মানুষ কিন্তু বারবার আন্দোলনে আসে, বিশ্বাস করে বারবার। ফলে আমরা মনে করি আমাদের আন্দোলনটা ভুল ছিল না। কিন্তু ফজলু ভাই যেটা বললেন, যারা আন্দোলনের মধ্যে ডিসগাইজ করেছিলেন তারা যদি এখন স্বরূপে আবির্ভূত হন খুবই ভালো, যদি স্বরূপে আবির্ভূত নাও হন
তাহলে কোনো না কোনো একদিন সেটা প্রকাশিত হবেই, কারণ থলের বিড়াল বেরিয়ে আসেই। এটা যদি বেরিয়ে আসে। প্রকাশিত ফলে হয় সেক্ষেত্রে আজকের যে বৈঠকটা ছিল সেই বৈঠকে আমরা আমাদের দিক থেকে, আমাদের বাসদের পক্ষ থেকে আমরা একটা লিখিত প্রস্তাব ওখানে দিয়েছি। আমরা বলেছিলাম 6টা সংস্কার কমিশনের যে সুপারিশগুলো তার অন্তত একটা প্রিন্টেড ভার্সন সব দলগুলোকে দেওয়া উচিত। 2, সব দলগুলোর একটা লিখিত মতামত নেওয়া উচিত। 3 নম্বর আমরা বলেছি যে এগুলো নিয়ে কিছু বিষয় স্বল্পমেয়াদী, কিছু বিষয় মধ্যমেয়াদী, কিছু বিষয় দীর্ঘমেয়াদী, যেগুলোতে একমত হতে পারবো সেগুলো নিয়ে আমরা কাজ করব। সংস্কার, বিচার এবং নির্বাচন, এই 3টা পাশাপাশি চলবে, একটার জন্য আরেকটাকে যেন বন্ধ করে রাখা না হয়। সংস্কার শেষ হওয়ার পরে নির্বাচন অথবা বিচার শেষ হওয়ার পরে নির্বাচন, এইরকম করে যেন নির্বাচনটাকে দীর্ঘায়িত করা না হয়, নির্বাচনটাকে ঝুলিয়ে রাখা না হয়। কারণ যে কোনো গণ অভ্যুত্থানের পরে মানুষ তার আকাঙ্ক্ষার রূপটা দেখতে চায় একটা ব্যবস্থার মধ্যে। অন্তর্বর্তীকালীন সরকার তো একটা অন্তর্বর্তীকালীন সরকার, সে তো অন্তহীন সরকার নয়। ফলে যেমন 69-এর গণ অভ্যুত্থানের পরে নির্বাচন হয়েছে, 90-এর গণ অভ্যুত্থানের পরে নির্বাচন হয়েছে, এবারও গণ অভ্যুত্থানের পরে নির্বাচনের মধ্য দিয়ে মানুষের যে আকাঙ্ক্ষা সেটা একটা দায়িত্বশীল দল সেটা পালন করার চেষ্টা করবে। সেই সরকার যদি ফ্যাসিস্ট হয়ে ওঠে, অনেকে বলে সেই সরকার তাহলে ফ্যাসিস্ট হতে পারে না। আচ্ছা, আইন দিয়ে ফ্যাসিজম ঠেকানো যাবে? বা সংস্কার এখন করলে সেটা যে ফ্যাসিজমটাকে আসলে রোধ করতে সেই পারবে, জায়গায় আমরা সেই বলেছি, নিশ্চয়তা আমরা আমাদের লেখায় লিখেছি যে আইন দিয়ে ফ্যাসিজম ঠেকানো যাবে না, ফ্যাসিজম ঠেকাতে হবে আন্দোলনের মধ্য দিয়ে। ফলে আন্দোলনের পরিবেশটা থাকতে হবে। কিন্তু এখন আমরা আমরা আশঙ্কার কথাগুলো বলেছি এবং যা আমাদের পর্যবেক্ষণে তুলে রয়েছে, মব ভায়োলেন্সের নামে যেভাবে এমন একটা মানুষের মধ্যে ভয়ের সংস্কৃতি তৈরি করে দেওয়া হচ্ছে, এটাও কিন্তু আরেকটা ফর্মে মানুষের মধ্যে একটা ভীতির পরিবেশ তৈরি করছে। ভীতির পরিবেশে কি গণতন্ত্র থাকে? ভীতির পরিবেশে কি যুক্তি কাজ করতে পারে? ভীতির পরিবেশের মধ্যে দিয়ে কি মানুষ ন্যায় অন্যায় বোধ করতে পারে? মানুষ তখন বলে, বাবারে ন্যায় অন্যায় পরে থাকুক, আগে জানটা বাঁচাই। আবার এই ভীতির পরিবেশে কিন্তু দুর্নীতি তৈরি হয়। ইতিমধ্যে আমরা দেখেছি আবার ওই গ্রেপ্তার বাণিজ্য, আবার দখল বাণিজ্য, আবার এই ভীতির পরিবেশের মধ্যে নাম দেব নাকি নাম কেটে দেব, নাম দেওয়ার ভয় দেখিয়েও টাকা দেয়, নাম কেটে দেওয়ার নামেও টাকা নেয়, এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে আমরা বলেছিলাম, আমরা ওখানে বলেছি যে গত 6 মাসে এই মাজার ভাঙা থেকে শুরু করে বাজার দখল পর্যন্ত এই যে ঘটনাগুলো ঘটছে, এগুলোকে দমন করার ক্ষেত্রে সরকারের ভূমিকাটা আমাদের কাছে খুব ভালোভাবে দৃশ্যমান হয় নাই। পুলিশের নিষ্ক্রিয়তা যেমন আমরা দেখেছি, তেমনি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া সত্ত্বেও সেনাবাহিনীর ভূমিকাটাও কিন্তু মানুষের কাছে দৃশ্যমান হয়নি। বরঞ্চ মানুষের মধ্যে এটা তৈরি হয়েছে, এটা কি আগে আমরা শুনতাম মগের মুল্লুক, কেউ কেউ বলছে এখন মবের মুল্লুকে পরিণত হয়ে যাচ্ছে। এগুলো তো গণতন্ত্রের জন্য ভালো নয়। এই কথাগুলো আমরা বলেছি। সাথে সাথে আমরা বলেছি যে নির্বাচন নিয়ে যেমন একদিকে আমরা সংস্কার বনাম নির্বাচন এই বিতর্কটা অনভিপ্রেত, ঠিক তেমনি স্থানীয় সরকার নির্বাচন না জাতীয় নির্বাচন, এই বিতর্ক তোলাটাও আমরা মনে করি অনভিপ্রেত। এটা হলো একটা রাজনৈতিক ডিসিশন হবে জাতীয় নির্বাচনের মধ্যে, যেহেতু আন্দোলনটা রাজনৈতিক ছিল, ফলে জাতীয় নির্বাচনটাকেই সামনে নিয়ে আসতে হবে। এই কথাগুলো আমরা আমাদের দল থেকে বলেছি। অসংখ্য ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। আপনার কাছে আসি, নির্বাচন নিয়েই তো আজকের সব থেকে বেশি আসলে সবার নজর ছিল, স্বাভাবিকভাবে সেটাই থাকার কথা। নির্বাচন নিয়ে যখন প্রশ্ন উঠছে, জাতীয় নির্বাচন আর স্থানীয় নির্বাচন কোনটি আগে, বিএনপি বরাবরই বলে আসছে যে আগে জাতীয় নির্বাচন হতে হবে এবং জামায়াত বরাবর বলে আসছে যে আসলে তারা এখনই জাতীয় নির্বাচন চায় না, পুরো সংস্কার ছাড়া যদি নির্বাচন করা হয় সেটি আত্মহত্যার শামিল হবে, এমন কথা বলছে। এবং যারা আছেন জাতীয় নাগরিক কমিটিতে, যারা নতুন দল আনতে যাচ্ছেন, তারা বলছেন যে আসলে সংসদীয় নির্বাচন নয়, হতে হবে গণপরিষদ নির্বাচন। কোনটি আসলে হওয়া উচিত বর্তমান প্রেক্ষাপটে? এই বিতর্ক যদি এটাকে বলা হয় তাহলে অনেক সম্মান করা হয়, এর নাম হলো কুতর্ক। আমার ভাই যত সুন্দর করে কথা বলেন আমি শুনে খুব ভালো লাগে। আমি আরো করছি ওনার সঙ্গে, আমার ভাই অনেক সুন্দর, অনেক যুক্তি দিয়ে কথা বলে। তারা কেন আমাদের মতো মন্ত্রী হওয়ার মতো একটা দল করলো না? মন্ত্রী হওয়া যায় কি আশায়, কি পাওয়ার আশায় তারা ছোট ছোট দল গড়ে করে সৎ এবং সত্যভাবে জীবন কাটিয়ে দিচ্ছে আমি জানি না। সেই কারণে ওনাদের প্রতি আমার সম্মান বোধ এবং আমার কৃতজ্ঞতা অনেক বেশি। আমার ভাই কথাগুলো বলছে, আমি শুনছিলাম। আচ্ছা, আমরা স্লোগানটা কি দিছিলাম? এক দফা এক দাবি। হাসিনা তুই কবে যাবি? হাসিনা কি লোকাল গভর্নমেন্ট ছিল না হাসিনা ন্যাশনাল গভর্নমেন্ট ছিল? ন্যাশনাল গভর্নমেন্ট ছিল। এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবে? আমি কি কইছিলাম এক দফা এক সময় কিন্তু আমরা 85 সনে উপজেলা নির্বাচন করতে দেওয়া হবে না, ওই স্লোগানও দিছি। আচ্ছা, স্থানীয় নির্বাচন আর আগে জাতীয় নির্বাচন ইত্যাদি।
তো এই যে এক দফা এক দাবি, হাসিনা তুই কবে দাবি, খুব সহজ কথা। তাইলে এইটার হাসিনা এখন চলে গেছে, এখন কোনটা আসবে? তাইলে জাতীয় দাবিটা আসবে না স্থানীয় দাবিটা আসবে? আমি জামাতকে জিজ্ঞাসা, জামাত না খুব যুক্তি দিয়ে কথা বলে, ওইটাই জামাতকে আমি কালো শক্তি বলতে চাই না, আমি তাকে অন্ধকারের শক্তিও বলতে চাই না। কিন্তু আমার যেন মনে হয় তারা দুয়াশা এবং কুয়াশার মধ্যে থেকে যা তারা না তার চেয়ে বেশি পাওয়ার আশা এবং লালসায় এই দেশের সর্বনাশ করছে। জামাতের এই দুয়াশা এবং কুয়াশা এবং লালসা, তারা এই সর্বনাশ করছে। 10% ভোট পাবে, তারা 100% ভোটের নেতৃত্ব করতে চাচ্ছে এবং রাষ্ট্র ক্ষমতা দখল করতে চাচ্ছে এট এনি কস্ট, কূটকৌশলের মাধ্যমে। সেই কূটকৌশলে যোগদান করেছে আমাদের সন্তানেরা কিন্তু বুঝবে, আমি তাদেরকে দোষী না, তারা অনেক অবুঝ ছেলে পেলে। 22, 23, 24, 25, 26, 27, 28 অভিজ্ঞতা না হইলে পরে মৌলানা আবুল কালাম আজাদ 22 বছর বয়সে কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিল, আবার 45 বছর বয়সে কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিল। তখন ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার দুইটা প্রেসিডেন্টের মধ্যে পার্থক্য কি? উনি বলেছিলেন, আগে আমার 22 বছরে আমার বুদ্ধি ছিল কিন্তু অভিজ্ঞতা ছিল না, আর এখন 45 বছরের আমার অভিজ্ঞতা হয়েছে, আমি এখন সবকিছু বুঝি এবং করতে পারি, কারণ অভিজ্ঞতার চেয়ে বিকল্প পৃথিবীতে কিছু হতে পারে না। ছেলেদের আগে অভিজ্ঞতা হোক। দেখেন না, একবার বলে আফগানিস্তান বানামো, একবার বলে সিরিয়া বানামো, একবার বলে পাকিস্তান বানামো, একবার বলে কমিউনিস্ট বানামো, আজকে আবার বলতেছে মধ্যপন্থী রাজনীতি করব। ছেলেরা আগে ঠিক হোক। আর জামাত এদেরকে ব্যবহার করতেছে, কারণ এরা একসময় সবাই ওই যে সব রসুনের যে যেমন একটা বোটা, এরা সব এই রসুন থেকে জামাত থেকে বেরিয়ে আসছে, জামাত এই সুবিধাটা নিচ্ছে। জামাত হলো প্রাতিষ্ঠানিক। এরা বলতে কাদেরকে বোঝাচ্ছেন? এরা বলতে কারা? জামাত থেকে কারা বেরিয়ে এসেছে? ওই যে ছেলেরা যারা মন্ত্রিসভায় আছে, অথবা এটাকে কি বলে বৈষম্য ছাত্র আন্দোলন আছে, নাগরিক, এরা সবাই একসময় শিবির করত। এদের ধ্যান ধারণা সব এরকমই, এবং এদের মধ্যে ধ্যান ধারণা দেওয়া হয়েছিল যে মুসলমানরা যারা মুক্তিযুদ্ধ করছে এরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, যে কারণে এখনো জামাত শিবিরের সেক্রেটারি সমর্থন করে এবং শিবিরের নেতা পত্রিকাতে লেখে মুসলমানরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এই যে দেশ, এই দেশে তো এদের, এই দেশটা হয় আমাদের ছেড়ে দেওয়া উচিত, আর না হলে যারা লেখে যে মুক্তিযুদ্ধ করে আল্লাহর কাছে ক্ষমা চাই, তাহলে তাদের ছেড়ে দেওয়া উচিত।